কেমিক্যাল এনার্জেটিক্সে সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগত। প্রথম লেকচারে যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে আন্তঃশক্তি। আন্তঃশক্তি এর ডেফিনেশনটা আমি এর আগের লেকচারে বলেছিলাম। আন্তঃশক্তির বৈশিষ্ট্যগুলো একটু দেখতে বলেছিলাম। তাহলে আন্তঃশক্তির বৈশিষ্ট্যগুলো কি? আন্তঃশক্তির বৈশিষ্ট্য হচ্ছে যে আন্তঃশক্তি একটা অবস্থার অপেক্ষক। আন্তঃশক্তি একটা অবস্থার অপেক্ষক এবং আন্তঃশক্তি অবস্থার অপেক্ষক মানে কি? আন্তঃশক্তি কেবলমাত্র সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে। একটি সিস্টেম কোন অবস্থায় আছে আন্তঃশক্তির মান কেবলমাত্র তার উপর নির্ভর করবে। কোনো একটা সিস্টেম প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থায় গেল, তাহলে যে পরিমাণ আন্তঃশক্তির পরিবর্তন হবে সেই পরিবর্তনটা কেবলমাত্র তাদের দুটো স্টেটের মধ্যে পার্থক্য, অর্থাৎ প্রাথমিক স্টেট মানে প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থায়, এই দুটো অবস্থার পার্থক্যের উপর নির্ভর করবে। কিন্তু এই অবস্থাটা প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থায় কোন রাস্তাতে গেল, মানে কোন পথে সম্পন্ন হলো, তার উপরে কিন্তু নির্ভরশীল হবে না বা নির্ভর করবে না। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে একটা স্টেট ফাংশন। তারপরে হচ্ছে যে আন্তঃশক্তি একটা পরিমাণগত ধর্ম, অর্থাৎ এক্সটেন্সিভ প্রপার্টি। অর্থাৎ আন্তঃশক্তির কোনো একটা সিস্টেমে আন্তঃশক্তির মান বাড়বে যদি সেই সিস্টেমের ভর বৃদ্ধি পায়, অর্থাৎ এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি বা পরিমাণগত ধর্ম। বোঝা গেল? আন্তঃশক্তি সিস্টেমের উষ্ণতার উপরেই কেবলমাত্র নির্ভরশীল। আন্তঃশক্তি সিস্টেমের উষ্ণতার উপরেই কেবলমাত্র নির্ভরশীল। অর্থাৎ কোনো একটা সিস্টেম যদি সমউষ্ণতায় থাকে তাহলে তার যদি সংকোচন বা প্রসারণ করি, যেমন একটা আইডিয়াল গ্যাস অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচন বা প্রসারণের যদি হয়, অর্থাৎ তার যদি আয়তন বাড়ে, বৃদ্ধি পায় বা হ্রাস পায়, বা চাপ বৃদ্ধি বা হ্রাস পায়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আন্তঃশক্তির পরিবর্তন হবে না, যদি কিনা সিস্টেমটা মানে একটা কনস্ট্যান্ট বা ফিক্সড একটা টেম্পারেচারে থাকে, যা যদি তার মানে টেম্পারেচারের অবস্থাটা যদি পরিবর্তন না হয়। আচ্ছা, তারপরে আমরা চলে আসব হিট এবং ওয়ার্কের ক্ষেত্রে। হিট এবং ওয়ার্ক। হিট এবং ওয়ার্ক। হিটটা কি? হিটটাকে সাধারণত কিউ দ্বারা ডিনোট করা হয়। তাহলে হিটটা কি? হিটটা হচ্ছে বা তাপটা হচ্ছে যে সিস্টেম এবং পরিবেশের মধ্যে যদি তাপমাত্রার পার্থক্য থাকে, তবে কি বললাম, সিস্টেম এবং পরিবেশের মধ্যে যদি তাপমাত্রার পার্থক্য থাকে, তাহলে যে শক্তি সিস্টেম এবং পরিবেশের মধ্যে আদান প্রদান সম্পন্ন হয়, তাহলে যে শক্তির সিস্টেম এবং পরিবেশের মধ্যে স্থানান্তরিত হয় সিস্টেম থেকে পরিবেশে বা পরিবেশ থেকে সিস্টেমে প্রবেশ করে। যদি সিস্টেমের উষ্ণতা বেশি থাকে, পরিবেশের উষ্ণতা কম থাকে, তাহলে সিস্টেম থেকে তাপ পরিবেশে যাবে, এবং পরিবেশের উষ্ণতা যদি বেশি থাকে সিস্টেম থেকে, তাহলে সিস্টেমে তাপটা প্রবেশ করবে। অর্থাৎ সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান হবে তাদের মধ্যে উষ্ণতার পার্থক্যের জন্য। এটা হচ্ছে হিট। আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো একটা সিস্টেম, একটা নিঃসঙ্গ সিস্টেম যদি ধরে নিই, একটা নিঃসঙ্গ সিস্টেম মানে হচ্ছে যে সিস্টেমটা একেবারেই নিঃসঙ্গ, মানে তার পরিবেশের সঙ্গে ডিটাচ, অর্থাৎ পরিবেশ থেকে তাপ আসতেও পারে না সিস্টেমের মধ্যে, এবং সিস্টেম থেকে পরিবেশে তাপ যেতেও পারে না। এরকম যদি একটা সিস্টেম ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে যদি তাপটাকে এরকম যদি বলি যে এক্ষেত্রে ওই সিস্টেমে কতটুকু তাপ আছে, বা নিঃসঙ্গ সিস্টেম না হলেও হবে, যে কোনো একটা সিস্টেম যদি ধরে নিই যে এই সিস্টেমে কতটুকু তাপ আছে, একটা সিস্টেম আমি ধরলাম যে এই সিস্টেম একটা, তো এই সিস্টেমে কতটুকু তাপ আছে, যদি তার সিস্টেমের মধ্যে উষ্ণতার যদি পার্থক্য পরিবেশের সঙ্গে না থাকে, তাহলে এদের মধ্যে যদি তাপের আদান প্রদান না হয়, অর্থাৎ সিস্টেম থেকে পরিবেশে তাপ যদি না যায়, আবার পরিবেশ থেকে সিস্টেমের মধ্যে যদি তাপ না আসে, অর্থাৎ যখন তাপমাত্রার পার্থক্য থাকবে না, তখন সিস্টেম এবং পরিবেশের মধ্যে যদি পার্থক্য না থাকে তাপমাত্রা, তাহলে এদের মধ্যে তাপেরও আদান প্রদান হবে না। আর যখন এই অবস্থা থাকবে, অর্থাৎ তাপের যখন আদান প্রদান হবে না, তখন সিস্টেমের মধ্যে তাপের অস্তিত্ব থাকে না, এটাই ধরে নেওয়া হয়। বোঝা গেল? এরপরে চলে আসছি আমরা ওয়ার্কে। ওয়ার্ক মানে কার্য। এই কার্য কাকে বলে? সিস্টেম এবং পরিবেশের মধ্যে যদি কোনো একটা অসম বল ক্রিয়া করে, তাহলে কি হয় সিস্টেমের সংকোচন হয় বা প্রসারণ হয়। এই সিস্টেমের এবং পরিবেশের মধ্যে অসম বল ক্রিয়া করার ফলে
সিস্টেম এবং পরিবেশের মধ্যে যে শক্তির আদান প্রদান হয় বা যে শক্তির স্থানান্তরিত হয়, তাহলে সেই শক্তিকে বলবো আমরা কার্য। ক্লিয়ার? আচ্ছা, কার্যর ক্ষেত্রে আমরা যে সমস্ত বিষয় মানে কার্য এবং তাপের যে সমস্ত বিষয় আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে কার্য এবং তাপ এটা দুটোই পরিবেশ এবং সিস্টেমের মধ্যে সিস্টেমের যে পরিসীমা তার মধ্য দিয়ে স্থানান্তরিত হবে। ক্লিয়ার? আচ্ছা, তাপ এবং কার্য দুটোই পাথ ফাংশন অর্থাৎ পথ নির্ভরশীল রাশি। একটা বোঝা গেল, কোনো একটা সিস্টেম প্রাথমিক অবস্থায় আছে, এই একটা প্রাথমিক অবস্থায় এই সিস্টেমটা চলে এলো সেকেন্ড মানে অন্তিম অবস্থায় যদি ধরে নিই, তাহলে এখান থেকে এখানে সোজাসুজি যদি একটা পথ, এইটা একটা পথে যেতে পারে, এটা একটা পথে যেতে পারে, তাহলে 1 নম্বর পথ, 2 নম্বর পথ, 3 নম্বর পথ, তাহলে এই 3 নম্বর পথে যদি সিস্টেমটা প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থায় যায়, তাহলে এই 3টে পথে প্রত্যেকটা ডিফারেন্ট পথে যে পরিমাণ কার্য সংঘটিত হবে অর্থাৎ বা যে পরিমাণ তাপের আদান প্রদান হবে সিস্টেম এবং পরিবেশের মধ্যে, সেই তাপ বা কার্যের পরিমাণটা পথের উপর নির্ভর করবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি যে পরিমাণ তাপ বা কার্য স্থানান্তরিত হবে, পথ আলাদা হলে সেই কার্য বা তাপের পরিমাণটাও কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ এটা পথ নির্ভরশীল রাশি, পথের উপর নির্ভর করবে যে কতটা কার্য হবে বা কতটা ওয়ার্ক সম্পন্ন হবে, এটা পথের উপর নির্ভর করবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা দেখব যে কোনো সিস্টেমে যদি তাপ প্রবেশ করে, পরিবেশ থেকে যদি সিস্টেমের মধ্যে তাপ প্রবেশ করে, এটা একটা সিস্টেম আমি ধরলাম, এটা একটা সিস্টেম আর এটা হচ্ছে পরিবেশ সিস্টেম, আর এটা হচ্ছে সারাউন্ডিং মানে পরিবেশ, আর এটা পরিসীমা। তাহলে সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মধ্যে যদি তাপের আদান প্রদান হয়, তাহলে তার সাইনটা কী হবে? অর্থাৎ যদি সাইনটা ইন্টারন্যাশনাল সাইন যেটা, সেটা হচ্ছে যদি সিস্টেমে তাপ প্রবেশ করে, পরিবেশ থেকে যদি সিস্টেমে তাপ প্রবেশ করে, তাহলে যে পরিমাণে তাপ প্রবেশ করলো সেটাকে কিউ প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ যেহেতু এই তাপ সিস্টেমে এসছে, পরিবেশ থেকে সিস্টেমে এসছে, সিস্টেমের সার্বিক এনার্জিটাকে বা শক্তিটাকে বৃদ্ধি করেছে। যদি তাপ এবং কার্য যে কোনোটাই হতে পারে, যদি সিস্টেমের মানে সামগ্রিক শক্তি যদি বৃদ্ধি করে, তাহলে সেই তাপ বা শক্তিকে আমরা সেই তাপ বা শক্তি বা কার্যকেও আমরা কি বলি? প্লাস চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করি। ধরে নিচ্ছি যে 10 ক্যালোরি তাপ এখানে মানে সারাউন্ডিং থেকে সিস্টেমের মধ্যে এসছে, তাহলে আমরা লিখব কিউ ইজ ইকুয়াল টু প্লাস 10 ক্যালোরি। আর যদি কিছু পরিমাণে তাপ অর্থাৎ 10 ক্যালোরি তাপ যদি এখান থেকে বেরিয়ে যায়, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমরা লিখব কি? তাহলে কিউ ইজ ইকুয়াল টু লিখব -10 ক্যালোরি। অর্থাৎ সিস্টেম থেকে সারাউন্ডিংয়ে 10 ক্যালোরি তাপ যদি বেরিয়ে যায়, তাহলে আমরা সেটাকে লিখব কি? কিউ ইজ ইকুয়াল টু -10 ক্যালোরি। অর্থাৎ এই সাইন দেখে এই নেগেটিভ সাইন যেটা, এই নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করছে যে সিস্টেম থেকে পরিবেশের তাপটা বেরিয়ে গেছে। অর্থাৎ এটা যদি হয় তাহলে কি হবে? মাইনাস সাইনটা এটাই নির্দেশ করছে যে সিস্টেমের সামগ্রিক এনার্জি বা শক্তি সেটা কিন্তু কমে গেছে বা কমছে। ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার হলো যে সারাউন্ডিং থেকে যদি সিস্টেমে তাপ প্রবেশ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি কি? কিউ পজিটিভ বা ধনাত্মক, আর যদি সিস্টেম থেকে পরিবেশে তাপ চলে আসে তাহলে তাকে আমরা বলি কিউ নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাব ওয়ার্কের ক্ষেত্রে। ওয়ার্কের ক্ষেত্রে কীরকম হবে? একই রকমভাবে ওয়ার্ক দুরকমভাবে হতে পারে। এখানে হয় সিস্টেম পরিবেশের উপরে ক্রিয়া করবে, যেটা বললাম, এক সিস্টেম পরিবেশের উপরে ক্রিয়া করবে যখন সিস্টেমটা প্রসারিত হবে, আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হবে, তখন সিস্টেম পরিবেশের উপরে ক্রিয়া করছে এটা ধরা হয়। আর যখন পরিবেশ সিস্টেমের উপর কাজ করবে তখন কীরকম হবে না, পরিবেশ বেশি পরিমাণে চাপ দেবে সিস্টেমের উপরে এবং সেটাকে সংকুচিত করবে, আয়তনে কম হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তার মানে দেখা গেল যে সিস্টেম দ্বারা কৃতকার্য যদি হয়, সিস্টেম দ্বারা যদি কৃতকার্য হয়, তাহলে সেই কার্যকে -w আকারে লেখা হবে। এবং সিস্টেম দ্বারা যদি কৃতকার্য হয় তাহলে কি বললাম? সিস্টেমটা প্রসারিত হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে ডেল ভির পরিমাণ অর্থাৎ আয়তনের পরিবর্তন যেটা, সেটা পজিটিভ হবে।
অর্থাৎ সিস্টেমের টোটাল আয়তনটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর এরকম যদি হয় তখন যেটা মানে যদি সিস্টেম পরিবেশের উপরে কৃতকার্য করে তাহলে সিস্টেমের সামগ্রিক এনার্জি কিন্তু কমে যাবে, আর সেই কারণে এই মাইনাস সাইনটা এসছে। ঠিক আছে, অপরপক্ষে যদি এরকম হয় সিস্টেমের উপর পরিবেশ দ্বারা কৃতকার্য বা সিস্টেমের উপর কৃতকার্য, সিস্টেমের উপর যদি কৃতকার্য হয় অর্থাৎ সিস্টেমের ওপরে পরিবেশ ক্রিয়া করছে, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সিস্টেমের আয়তনটা কমে যাবে। সেই ক্ষেত্রে ডেল ভি এর পরিমাণটা কিন্তু নেগেটিভ হবে। ঠিক আছে, ডেল ভি এর পরিবর্তন নেগেটিভ হবে, অর্থাৎ হচ্ছে আয়তনের কিন্তু যেটা পরিবর্তন হলো সেটা নেগেটিভ হবে, মানে প্রথমে বেশি সিস্টেমের প্রথমে বেশি আয়তন ছিল পরে কমে গেল। এই ধরনের যদি হয় তাহলে কি বলবো যে সিস্টেমের ওপরে কার্য হয়েছে পরিবেশ দ্বারা, তাহলে সেই ক্ষেত্রে সিস্টেমের এনার্জি বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডব্লিউটাকে কী লিখবো, ডব্লিউ পজিটিভ ধরবো, ডব্লিউ মানে সাইন অর্থাৎ কৃতকার্যের সাইনটা যেটা হবে সেটা হচ্ছে ধনাত্মক সাইন হবে। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই গেল তাপ ও কার্যের চিহ্ন। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কতগুলো থার্মোডাইনামিক্স পরিবর্তন সংঘটিত হয়, সেই পরিবর্তনগুলো আমরা একে একে আসব। আচ্ছা, তাপগতীয় কিছু প্রক্রিয়া আছে যে প্রক্রিয়াগুলোকে আমরা এবার দেখব। তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে প্রথমে বলি চক্রীয় প্রক্রিয়া। চক্রীয় প্রক্রিয়া চক্রীয় প্রক্রিয়া কি? চক্রীয় প্রক্রিয়া হচ্ছে যেটাকে বলা হয় সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস কি? ধরো একটা সিস্টেম 1 নম্বর অবস্থানে ছিল, সেই সিস্টেমটা দ্বিতীয় একটা স্টেটে গেল, 2 নম্বর স্টেট, তারপরে তৃতীয় একটা স্টেট গেল, তারপরে চতুর্থ স্টেটে আবার ফিরে এলো, মানে প্রথম স্টেটে আবার ফিরে এলো। অর্থাৎ যেখান থেকে কোনো একটা সিস্টেম বলতে কীরকম বুঝবো, যেরকম T1, P1, V1, অর্থাৎ একটা সিস্টেমের টেম্পারেচার ছিল T1, প্রেসার ছিল P1 আর আয়তন ছিল V1, এই অবস্থায় ছিল একটা সিস্টেম। তারপরে তার একটা পরিবর্তন হয়ে গেল, তাপমাত্রা পরিবর্তন হয়ে T2 হলো, তারপরে প্রেসারের পরিবর্তন হয়ে P2 হলো এবং আয়তনের পরিবর্তন হয়ে V2 হলো। এবার এখান থেকে আবার তাপমাত্রা পরিবর্তন T3, P3 এবং V3, তাপমাত্রা, চাপ এবং আয়তনের পরিবর্তন হয়ে এটা হলো। এবার এখান থেকে 3 নাম্বার এটা একটা স্টেট হলো, একটা অবস্থা, সেই অবস্থা থেকে সেই সিস্টেমটা আবার সেই প্রথম অবস্থায় ফিরে এলো। তাহলে এই ধরনের যদি কোনো একটা সিস্টেম এই ধরনের পরিবর্তন হয় তাহলে তাকে আমরা বলবো চক্রীয় প্রক্রিয়া। বোঝা গেল? চক্রীয় প্রক্রিয়ার জন্য যেটা আমরা দেখব যে অবস্থাটা যেহেতু প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থা সেম, তাহলে এই ক্ষেত্রে যতগুলো স্টেট ফাংশন আছে তাদের পরিবর্তনটা শূন্য হবে। অর্থাৎ যেরকম বলেছিলাম ডেল ইউ অর্থাৎ আন্তঃশক্তির পরিবর্তন, এটাও শূন্য হবে। তারপরে ডেল এইচ, এটা আমরা পরে আসবো, যে ডেল এইচটাকে বলা হয় এনথালপির পরিবর্তন, তাহলে এটাও পরিবর্তনটা শূন্য হবে। আমি আগেই বলেছি স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক হচ্ছে সেই অপেক্ষকগুলো যারা কেবলমাত্র সিস্টেমের অবস্থার উপরে নির্ভর করবে। যদি সিস্টেমের প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থা এই দুটো যদি সেম হয় তাহলে তাদের পরিবর্তনটাও কিন্তু শূন্য হবে, যেহেতু একই অবস্থায় আছে। প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থা যেহেতু সেম, তাহলে যে সমস্ত স্টেট ফাংশন আছে তাদের প্রত্যেকের পরিবর্তন কিন্তু শূন্য হবে। আর স্টেট ফাংশনগুলোর উদাহরণ আমি আগেও বলেছি, যেমন একটা উদাহরণ হচ্ছে এনট্রপির পরিবর্তনটা শূন্য হবে, গিবস ফ্রি এনার্জির পরিবর্তন শূন্য হবে। এগুলো সবই স্টেট ফাংশন। গিবস ফ্রি এনার্জি বা গিবস মুক্ত শক্তি এটা একটা স্টেট ফাংশন, এনট্রপি একটা স্টেট ফাংশন, এনথালপি একটা স্টেট ফাংশন, আন্তঃশক্তিও একটা স্টেট ফাংশন অর্থাৎ অবস্থার অপেক্ষক। এদের পরিবর্তনের মানগুলো শূন্য হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসব সমষ্ণ বা সমতাপীয় প্রক্রিয়া।
সমুষ্ণ বা সমতাপীয় প্রক্রিয়া। কোনো একটা সিস্টেমের ওপর যদি কোনো একটা পরিবর্তন সম্পন্ন করা হয় এবং সেই পরিবর্তন যদি উষ্ণতা স্থির করে রাখা হয়, অর্থাৎ যেমন একটা সিস্টেম টেম্পারেচার T1, প্রেসার P1 আর আয়তন V1 এই স্টেটে যদি থাকে, এই অবস্থায় আছে, সেইখান থেকে এই সিস্টেমটা পরিবর্তন হয়ে এরকম হলো, টেম্পারেচার T1ই থাকলো, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন হলো না, প্রেসারটা পরিবর্তন হয়ে P2 হলো, আয়তন পরিবর্তন হয়ে V2 হলো, অর্থাৎ তাপমাত্রা অপরিবর্তিত রেখে আয়তন এবং চাপের পরিবর্তন হয়েছে। এই ধরনের যদি কোনো প্রসেস হয়ে থাকে, তাহলে এই ধরনের প্রসেসকে আমরা বলবো কি? আইসোথার্মাল প্রসেস। এটাকে বলবো সমতাপীয় প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। সমতাপীয় প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হয় না, তাপমাত্রাটাকে স্থির করে প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়, সেই ধরনের প্রক্রিয়াগুলোকে বলা হয় কি? আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস অর্থাৎ সমতাপীয় প্রক্রিয়া। বোঝা গেল? এরপরে আমরা চলে আসব সম আয়তনিক প্রক্রিয়া। সম আয়তনিক প্রক্রিয়া অর্থাৎ আইসোকোরিক প্রসেস। এক্ষেত্রে আইসোকোরিক প্রসেস বা সম আয়তনিক প্রসেস কী হবে? সম আয়তনিক প্রক্রিয়া কী হবে না, যদি কোনো একটা প্রসেস বা প্রক্রিয়া সিস্টেমের আয়তনকে স্থির রেখে করা হয়, অর্থাৎ এই ক্ষেত্রে কী হবে যে এক্ষেত্রে V1 ছিল, ধরে নিচ্ছি যে এটা T1 P1 এবং V1 এই ছিল টেম্পারেচার, প্রেসার এবং আয়তন। এবার এই স্টেটটা 1 নম্বর স্টেট, আর 2য় নম্বর স্টেটে এরকম হয়ে গেল যে টেম্পারেচারটা পরিবর্তন হয়ে T2 হলো, প্রেসার পরিবর্তন হয়ে P2 হলো, এবং কিন্তু আয়তনটা অপরিবর্তিত থেকে গেল, অর্থাৎ V1 ছিল V1ই থেকে গেল। তাহলে আয়তনের পরিবর্তনটা শূন্য হয়ে গেল, অর্থাৎ dV = 0। এই ক্ষেত্রে dV অর্থাৎ আয়তনের পরিবর্তন তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। তোমরা যদি প্রবলেম হয়, মনে হয় যদি তোমরা দেখে না বুঝতে পারো, তাহলে আমি পরের লেকচারে আপলোড করে দেব। আচ্ছা, এবার ধরে নিচ্ছি যে বাইরের যে প্রেসারটা ছিল P এক্সটার্নালটা, এটা যদি প্রসারণ হতে হয়, তাহলে P এক্সটার্নালের পরিমাণটা অল্প পরিমাণে P ইন্টারনালের থেকে একটু হালকা কমিয়ে দিতে হবে। P ইন্টারনালটাকে আমি সিম্পলি P ইন্টারনাল, এই চাপটাকে আমি সিম্পলি P ধরছি, তাহলে যেটা হবে গ্যাসের চাপটাকে P ধরলাম। ক্লিয়ার? তাহলে ধরে নিলাম গ্যাসের চাপ যেটা আছে সেটা বাইরের চাপ থেকে dP পরিমাণে বেশি, অর্থাৎ P এক্সটার্নাল প্লাস dP = কত হবে? P, অর্থাৎ এটা হচ্ছে গ্যাসের চাপ। গ্যাস ভিতর থেকে এই চাপটা দিচ্ছে, আর বাইরের চাপটা হচ্ছে dP পরিমাণে কম, এই P থেকে dP পরিমাণে কম বাইরের এক্সটার্নাল চাপটা, তাহলে হচ্ছে এইটা। তাহলে আমরা P এক্সটার্নাল = কত লিখতে পারবো? P - dP। ক্লিয়ার? P - dP, এটা হচ্ছে P এক্সটার্নাল পরিমাণটা। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এভাবে যে W = P - dP ইন্টু dV, এটা লিখতে পারবো। তাহলে এখান থেকে যদি আমরা -P × dV, এটা মাইনাস প্লাস হয়ে গেল, dP × dV, এবং এই dP × dV, এটা যেহেতু dP এর পরিমাণ খুবই কম, ছোট, আবার dV এর পরিমাণও খুব ছোট, তাহলে এদের যদি গুণ করি তাহলে একটা খুবই ছোট টার্ম পাবো, তাই এটাকে নেগলেক্ট করতে পারি আমরা। তাহলে এইটাকে আমরা কি বললাম? এটাকে নেগলেক্ট করতে পারি। কেন? কারণ হচ্ছে দুটো খুবই ছোট রাশির গুণফল আরও ছোট হয়ে যাবে, তাই এটাকে এইটার তুলনায় নেগলেক্ট করতে পারবো। বোঝা গেল? তাহলে এটাকে লিখতে পারবো -P × dV, অর্থাৎ P
কৃতকার্য ইজ ইকুয়াল টু আমরা এটা পেলাম, এটা হচ্ছে কৃতকার্য সমান এই সূত্রটা পেলাম আমরা। ঠিক আছে, এবার ধরে নিচ্ছি যে এই সিস্টেমের ক্ষেত্রে খুব অল্প অল্প করে সিস্টেমটার মানে আয়তনটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে যেটা আমরা ক্যালকুলেশন করতে চাইছি সেটা হচ্ছে সমতাপীয় প্রসারণের ক্ষেত্রে যদি প্রসেসটা রিভার্সিবল প্রসেস হয়, অর্থাৎ প্রক্রিয়াটা যদি রিভার্সিবল প্রক্রিয়া হয়। এখানে রিভার্সিবল আর ইররিভার্সিবল এই প্রক্রিয়াটা সম্পর্কে একটু আমাদের আইডিয়া দরকার। ঠিক আছে, রিভার্সিবল প্রক্রিয়াটা কি? কোনো সিস্টেম যদি খুবই মন্থর গতিতে সম্পন্ন হয়, তাহলে যদি প্রতিটা স্টেপে মানে কোনো একটা সিস্টেম একটা প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থায় যদি খুবই মন্থর গতিতে হয় এবং অসংখ্য ধাপে সম্পন্ন হয়, তাহলে তাকে আমরা বলবো রিভার্সিবল প্রসেস, অর্থাৎ পরাবর্ত প্রক্রিয়া। পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আরও মানে যে জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেম এবং পরিবেশের মধ্যে সবসময় তাপগতীয় সাম্য মানে তোমার হচ্ছে বজায় থাকে। যেটা বললাম যে সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপগতীয় সাম্য সবসময় বজায় থাকতে হবে। সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপগতীয় সাম্য বলতে কী বোঝাচ্ছে? এটা সিস্টেম আর এটা ধরো সারাউন্ডিংস, বাইরেটা সারাউন্ডিংস। তাহলে এই সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপগতীয় সাম্যতে আছে, এটা বলতে কী বোঝায়? তিনটে জিনিস যদি সাম্যতে থাকে তাহলে বলা যাবে যে সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপগতীয় সাম্য বিরাজ করছে। তার মধ্যে 1 নাম্বার তাপীয় সাম্য। তাপীয় সাম্য অর্থাৎ পরিবেশ এবং সিস্টেমের তাপমাত্রার পার্থক্য কিন্তু থাকবে না। কিভাবে এটা সম্ভব? যদি এরকম ধরি যে কোনো একটা গ্যাসকে নিয়ে আলোচনা করব, তারপরে কোনো একটা গ্যাসকে নিয়ে আলোচনা করবো একটা সিলিন্ডারে, তাহলে ওই একটা সিলিন্ডারে প্রথমে একটা গ্যাসকে সিলিন্ডারের ভিতরে নিয়ে নিলাম, এটা হচ্ছে সিলিন্ডার, গ্যাস আছে এর ভিতরে, এটাকে নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে কি করলাম যে এই সিলিন্ডারটাকে একটা তাপ আধারের মধ্যে রেখে দিলাম, অর্থাৎ এই একটা তাপ আধার মানে এখানে একটা বস্তু, এই যে বড় পাত্রটা আমি এঁকেছি, এখানে একটা জল নেওয়া হয় বা অন্য কোনো পদার্থ নেওয়া হয় যেটা কি না একটা নির্দিষ্ট তাপমাত্রাটাকে মেনটেন করে আসে। এবার গ্যাসটাকে যদি এর ভিতরে ঢুকিয়ে দিয়ে এটাকে অ্যানালিসিস করি, তাহলে কিন্তু এই পরিবেশের সঙ্গে এর তাপমাত্রা সবসময় সমান থাকবে। অর্থাৎ পরিবেশ এবং সিস্টেমের মধ্যে যদি তাপমাত্রার পার্থক্য না থাকে, তাপমাত্রাটা যদি একই থাকে সবসময়, তাহলে যে প্রসেসটা হবে মানে যে জিনিসটা ঘটবে সেটাকে আমরা বলছি তাপীয় সাম্য, অর্থাৎ বলবো সিস্টেমটা তাপীয় সাম্যে আছে। ক্লিয়ার? তারপরে যান্ত্রিক সাম্যতে থাকতে হবে। যান্ত্রিক সাম্য মানে কি? যান্ত্রিক সাম্য মানে হচ্ছে যে সিস্টেমের ভিতরে বিভিন্ন অংশ আছে, পার্টস আছে, এই পার্টের মানে সিস্টেমের ভিতরে যে পার্টসগুলো আছে তাদের মধ্যে কোনো রকম অসম বল ক্রিয়া করবে না। তার সঙ্গে সঙ্গে সিস্টেম এবং পরিবেশের মধ্যেও কোনো রকমের অসম বল ক্রিয়া করবে না। এই ধরনের যদি সিস্টেম থাকে তাহলে তাকে আমরা বলবো যে সেইটা যান্ত্রিক সাম্যতে আছে, সিস্টেমটা যান্ত্রিক সাম্যতে আছে। তারপরে 2 নম্বর হলো কি? যান্ত্রিক সাম্য হলো যান্ত্রিক সাম্য যেটা বলা হলো। আচ্ছা, 3য় নম্বর হচ্ছে রাসায়নিক সাম্য। রাসায়নিক সাম্য কি? যদি দেখা যায় যে সিস্টেমের ভিতরে যে সমস্ত পদার্থ আছে সেই পদার্থগুলো যদি সিস্টেমের প্রতিটি অংশে কেমিক্যাল কম্পোজিশন যদি একই থাকে, তাহলে আমরা বলবো কি যে এইটা রাসায়নিক সাম্যতে আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যেটা বলতে চাইছিলাম রিভার্সিবল প্রসেস, অর্থাৎ যেটা আমি বলতে চাইছিলাম যে রিভার্সিবল প্রসেসটা কি? রিভার্সিবল প্রসেসের ইনফরমেশনগুলো আমি বলছিলাম যে কোনো একটা রিভার্সিবল প্রসেস তখনই এটা রিভার্সিবল প্রসেস হবে যদি ওই সিস্টেমটা অনেকগুলো ধাপে সম্পন্ন হয়, খুব মন্থর গতিতে সম্পন্ন হয়, অর্থাৎ ওই কোনো একটা মানে আইডিয়ালি অর্থাৎ প্রকৃতভাবে যদি আমরা রিভার্সিবল সিস্টেম পেতে চাই, তাহলে এমন একটা সিস্টেম নিতে হবে যে সিস্টেম কোনো দিনও সম্পন্ন হবে না, অর্থাৎ যে প্রক্রিয়াটা সম্পন্ন হতে অসীম সময়ের প্রয়োজন, অর্থাৎ প্রত্যেকটা স্টেপ খুব মন্থর গতিতে হবে, মানে অসংখ্য ধাপে সম্পন্ন হবে বিক্রিয়াটা বা প্রসেসটা অনেক ধাপে সম্পন্ন হবে এবং প্রত্যেকটি ধাপে সিস্টেম এই তাপগতীয় সাম্যতে থাকবে, অর্থাৎ 3টে সাম্য মেনটেন করবে। এই ধরনের
যে প্রক্রিয়া তাকে আমরা বলি রিভার্সিবল প্রক্রিয়া বা পরাবর্ত প্রক্রিয়া। ঠিক আছে, এই পরাবর্ত প্রক্রিয়ার আরেকটা মূল বৈশিষ্ট্য হচ্ছে কি যে বাইরের যে বাহ্যিক চাপ এবং মানে গ্যাসের ভিতরে যে মানে ইন্টারনাল প্রেসার যেটা বা ভিতরের যে চাপটা আছে গ্যাসের যে চাপটা, সেইটাকে ভিতরের চাপটাকে যদি আমরা বলি যে ড্রাইভিং ফোর্স, তাহলে অপোজিট দিকে যেটা বাইরে থেকে যে চাপটা দিচ্ছে গ্যাসের ওপরে সেটাকে বলবো এক্সটার্নাল ফোর্স বা অপোজিং ফোর্স। ঠিক আছে, ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্স, মানে ড্রাইভিং ফোর্স কোনটা, যে ফোর্সটা মানে গ্যাসটা দিচ্ছে এবং কোনো একটা, যদি এরকমভাবে দেখার চেষ্টা করি যে এটা একটা আমি গ্যাসের পাত্র অঙ্কন করলাম, এর ভিতরে গ্যাস আছে, এবার এই গ্যাসের ওপরে একটা পিস্টন আছে, এখানে ভিতরে গ্যাস আছে, এই পিস্টনটা হচ্ছে ওয়েটলেস এবং ফ্রিকশনলেস। এবার এই ভিতর থেকে গ্যাসগুলো চাপ দেবে, এই চাপটাকে আমরা বলছি পি, ইন্টারনাল প্রেসার। আর বাইরে থেকে এই তোমার হচ্ছে এখানে তোমার চাপ দেবে, যেটাকে আমরা বলি কি যে বাহ্যিক প্রেসার বা পি, এক্সটার্নাল বাহ্যিক প্রেসার। বোঝা গেল? তাহলে এটাকে বলছি ড্রাইভিং ফোর্স, যার দ্বারা এইটা প্রসারিত হচ্ছে, মানে পি ইন্টারনালটাকে আমরা বলছি বাহ্যিক ফোর্স বা ড্রাইভিং ফোর্স। আর বাইরে যেটা আছে, বাইরে থেকে যে চাপটা দিচ্ছে তাকে আমরা বলছি অপোজিং ফোর্স। ঠিক আছে, এই ড্রাইভিং ফোর্স এবং অপোজিং ফোর্স বা বিরুদ্ধ বল, এদের পার্থক্য যদি খুবই সামান্য হয় তাহলে এটা খুব ধীরে ধীরে সম্পন্ন হবে, অর্থাৎ প্রসারণটা খুব ধীর গতিতে সম্পন্ন হবে। এই ধরনের প্রক্রিয়াকে আমরা বলি কি যে রিভার্সিবল প্রসেস, অর্থাৎ প্রক্রিয়াটা মানে বাহ্যিক বল এবং তোমার হচ্ছে ইন্টারনাল যে চাপ, বাহ্যিক চাপ এবং ইন্টারনাল চাপ, এই দুটো কিন্তু প্রায় কাছাকাছি এবং প্রায় সমান হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর এটার একটা বড় মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে বাহ্যিক চাপ এবং অর্থাৎ অপোজিং ফোর্স এবং ড্রাইভিং ফোর্স, এই দুটোর মানটাকে আমরা পরিবর্তন করে, অর্থাৎ কোনো সময় এখানে এরকম দেখা গেল যে ড্রাইভিং ফোর্সের তুলনায় এটা মানে অপোজিং ফোর্সটা অর্থাৎ বিরুদ্ধ চাপটা কমে গেল, তখন কি হবে, এটা প্রসারণ হবে, গ্যাসটার প্রসারণ হবে। আর যদি এরকম হয় যে অল্প পরিমাণে চাপ আমি ভিতরের চাপটাকে কমিয়ে দিলাম বা বাইরের চাপটাকে অল্প পরিমাণে বাড়িয়ে দিলাম, তাহলে বাইরের চাপ যদি বেশি হয়ে যায় খুব অল্প পরিমাণে, তাহলে কি হবে, মানে তোমার হচ্ছে অপোজিং ফোর্সটা যদি আমরা অল্প পরিমাণে বাড়িয়ে দিই এই ড্রাইভিং ফোর্সের তুলনায়, তাহলে প্রক্রিয়াটি আবার আগের দিকে চলে আসবে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় নিয়ে আসা সম্ভব হবে। এটা হচ্ছে সবথেকে বড় একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যে বিরুদ্ধ বলটাকে বা আমরা পরিবর্তন করে অপোজিট দিকেও বিক্রিয়াটাকে প্রাথমিক অবস্থাতেও আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, কিন্তু যদি এই প্রসেসটা আমরা ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে বলি, তাহলে ইরিভার্সিবল প্রসেসে কিন্তু এই ধরনের অপোজিং ফোর্স প্রয়োগ করে, মানে অপোজিং ফোর্স বা বিরুদ্ধ বল প্রয়োগ করে আমরা কিন্তু সিস্টেমটাকে আগের অবস্থায় নিয়ে আসতে পারি, কিন্তু সেক্ষেত্রে কোনো একটা সিস্টেমের যে তাপগতীয় যে মানে যে রাশিগুলো ছিল সেই রাশিগুলোর পরিবর্তনগুলো, অর্থাৎ অবস্থার অপেক্ষক বা পাথ ফাংশন যেগুলো ছিল, পথ নির্ভরশীল যে রাশিগুলো ছিল, তাদের পরিবর্তনগুলো কিন্তু সমান হবে না। অর্থাৎ প্রাথমিক স্টেট ফিরে আসলেও এই প্রাথমিক স্টেট থেকে অন্তিম স্টেটে যাওয়ার জন্য যে পরিবর্তনটা হয়েছিল কোনো একটা রাশির, সেই পরিবর্তনটা আবার যখন ফিরে আসবে প্রাথমিক অবস্থায়, ইরিভার্সিবল প্রসেস হলে সেই সমান পরিমাণ ফিরে পাওয়া যাবে না। আর যদি এটা রিভার্সিবল প্রসেস হয়, তাহলে যদি পরবর্তী প্রক্রিয়া হয়, তাহলে আবার প্রাথমিক মানে অবস্থানে যদি আসে, তাহলে সমান পরিমাণে আমরা কি পাবো, তোমার হচ্ছে ওই চলরাশিগুলোর মানগুলো সমান পরিমাণে পরিবর্তন হবে। বোঝা গেল? তাহলে আমরা যেটা করতে চলেছি এখন, সেটা হচ্ছে যে কৃতকার্যটা ক্যালকুলেশন করব আজকে। কার জন্য কৃতকার্য সম্পন্ন করব? হ্যাঁ, সমতাপীয় সম্প্রসারণ। সমতাপীয় যদি সম্প্রসারণ হয় কোনো একটা গ্যাসের, তাহলে তার ক্ষেত্রে কি পরিমাণে কার্য হবে। বুঝে গেল? তাহলে আমরা যেটা দেখলাম যে ডব্লিউ ইজ ইকুয়াল টু কৃতকার্য, এটা যদি সমতাপীয় এবং রিভার্সিবল প্রসেস যদি হয়, তাহলে এটাকে রিভার্সিবল এভাবে লিখবো, REV রিভার্সিবল, তার কারণে ডব্লিউ REV এটা লেখা হয়। এটা সমান কত হবে? তাহলে P এক্সটার্নাল ইন্টু ডিভি, আর P এক্সটার্নাল মানে কি, তখন লিখলাম যে P মাইনাস ডিপি, অর্থাৎ P
এই পি এক্সটার্নালটা গ্যাসের চাপ থেকে ডিপি পরিমাণে কম আসে, তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে যেটা লিখলাম পি ইন্টু ডিভি এটাকে, আর প্লাস ডিপি ইন্টু ডিভি এটাকে আমরা কি করেছিলাম, নিগলেক্ট করেছিলাম। তাহলে এখান থেকে যেটা পেলাম মাইনাস পি ইন্টু ডিভি, যেখানে পি হচ্ছে গ্যাসের চাপ, বোঝা গেল? তাহলে আমরা যেটা পেলাম ডব্লিউ রিভার্সিবল ইজ ইকুয়াল টু মাইনাস পি ইন্টু ডিভি, অর্থাৎ গ্যাসের আয়তনের পরিবর্তনটা কত হয়েছে। রিভার্সিবল প্রক্রিয়ায়, আইসোথার্মাল রিভার্সিবল প্রক্রিয়ায় যে কৃত কার্যটা হচ্ছে সেটা হচ্ছে এটা। এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কী হবে, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো ডব্লু, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ডব্লু, কারণ এখানে ডি পাবো না, এটাকে ডি বার দিতে পারি আমরা, ঠিক আছে, ডি বার ডব্লু, অর্থাৎ কৃতকার্যের কতটা কৃতকার্য হয়েছে, ঠিক আছে, কৃতকার্য পরিমাণটা কত, বা এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বা ডব্লু সিম্পলি ডব্লু আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত লেখা যায়, ইন্টিগ্রেশন মাইনাস পি ইন্টু ডিভি, ক্লিয়ার হয়েছে। তাহলে এখান থেকে আবার এটা আয়তনের পরিবর্তনটা কত, V1 থেকে V2 পরিমাণ যদি আয়তনের পরিবর্তন হয় তার ক্ষেত্রে কৃতকার্য রিভার্সিবল প্রসেসে কতটা হবে সেটা আমরা ক্যালকুলেশন করতে চাইছি। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হবে, আমরা জানি যে 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি, 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV ইজ ইকুয়াল টু nRT, এটা আমরা জানি। তাহলে PV ইজ ইকুয়াল টু যদি nRT হয় তাহলে P ইজ ইকুয়াল টু কত, nRT/V, এটা হবে। তাহলে এই মানটা আমি বসিয়ে দিই, তাহলে মাইনাসটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে V1 টু V2 লিমিট, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, nRT আর dV/V, এটা পেলাম, ক্লিয়ার। আচ্ছা, তাহলে যেটা হলো পরের ক্ষেত্রে যেটা লিখব ডি বার ডব্লু ইজ ইকুয়াল টু মাইনাস nRT V1 টু V2 dV/V, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে যেটা পাবো মাইনাস nRT ln V লিমিট V1 টু V2, ঠিক আছে। তাহলে এটা কি পাবো, মাইনাস nRT এখানে যেটা পাবো ln V2 মাইনাস ln V1, এটা পাবো। তাহলে এটার থেকে আমরা লিখতে পারি মাইনাস nRT ln V2/V1 ln এর সূত্র অনুসারে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তাহলে ডি বার ডব্লু ইজ ইকুয়াল টু কত বলে, রিভার্সিবল ইজ ইকুয়াল টু পেলাম এইটা, তারপরে এটাকে যদি লগে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 2.303 দিয়ে গুণ হবে nRT log of V2/V1, তাহলে ডি বার ডব্লু রিভার্সিবল ইজ ইকুয়াল টু এইটা পেলাম আমরা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ক্লিয়ার। তাহলে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশনের জন্য, আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন তার মানে সমতাপীয়ভাবে পরিবর্তন হলো, এটা রিভার্সিবলি এটা পরিবর্তন যদি এক্সপানশন হয়, অর্থাৎ কোনো গ্যাসের সম্প্রসারণ হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা ধরে নিই যে কোনো গ্যাসের যদি সমতাপীয় সম্প্রসারণ হয়, অর্থাৎ গ্যাসের আয়তন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে ধরে নিচ্ছি আমরা যে গ্যাস মানে কোনো একটা সিস্টেম পরিবেশের উপরে কৃতকার্য করছে, মানে কৃতকার্য হচ্ছে পরিবেশের উপরে, তাহলে ওই সিস্টেমের মানে তোমার হচ্ছে কী হবে, সার্বিকভাবে বা সামগ্রিকভাবে শক্তিটা কিন্তু কমে যাবে। আর শক্তি কমে যাবে বলে তার মানে এই ডব্লু বা কৃতকার্যের আগে দিকে মাইনাস চলে আসে, এই মাইনাস ইন্ডিকেট করছে যে টোটাল সিস্টেমের শক্তিটা কিন্তু কমছে, এই কারণে মাইনাস এসছে এখানে, ঠিক আছে। এই সূত্র ধরে আমরা কিন্তু কোনো একটা রিভার্সিবল প্রসেসে বা পরবর্তী প্রক্রিয়ায় যদি কোনো একটা সিস্টেম প্রসারিত হয় তাহলে কী পরিমাণে কৃতকার্য করবে তার পরিমাণটা কিন্তু এই সূত্র ধরে আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাক, পরের চ্যাপ্টারে মানে পরের লেকচারে আমরা
ক্যালকুলেশন অন্যান্য প্রসেসে কীভাবে ক্যালকুলেশন করা যায় কৃতকার্যটাকে, সেটা আমরা পরের লেকচারে দেখব। ঠিক আছে।